এডু হেল্পারে সবাইকে আবারও স্বাগতম। আজকে ডারউইনিজম নিয়ে কথা বলবো। ডারউইনের যে তত্ত্ব আছে সেটা নিয়ে ডিটেল আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। চলো আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমরা ডারউইনিজম নিয়ে পড়ব, বা যেটাকে বাংলায় বলা হয় ডারউইনবাদ। ডারউইন একজন প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। উনি একটি জরিপ দলের সাথে ডেভেনপোর্ট এয়ারপোর্ট থেকে পানিপথে পৃথিবীর বিভিন্ন দ্বীপ পরিভ্রমণ করেন। দক্ষিণ আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এই অঞ্চলের জরিপ করার জন্য ইংল্যান্ড থেকে যে একটা টিম যায়, গবেষক দল, সেখানে উনি একজন গবেষক হিসাবে অংশগ্রহণ করেন এবং দীর্ঘ 20 বছর ধরে উনি প্রজাতির উৎপত্তি ও সমস্যা ঘটিত হাজার প্রমাণ সংগ্রহ করেন। তার উপর ভিত্তি করে উনি একটি বই লেখেন যেটার নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ওনার অন্যান্য গ্রন্থও ছিল, কিন্তু সাড়া জাগানো গ্রন্থ এই একটি, যেটি প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা ন্যাচারাল সিলেকশন থিওরি নামেও পৃথিবীতে পরিচিত। উনি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, সেন্ট জাগে দ্বীপ, তাহিতি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হয়ে ভারত মহাসাগর ও উত্তর মাসা অন্তরীপ দিয়ে সুদীর্ঘ 5 বছর বিগল জাহাজে করে ঘুরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন এবং সেগুলো নিয়ে গবেষণা করেন। উনি 73 বছর বয়সে মারা যান এবং বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটনের পাশে তাকে সমাহিত করা হয়। ডারউইন বিবর্তনে সাড়া জাগানো এই তত্ত্বটি তার আগের সমসাময়িক এবং অনেক পূর্ববর্তী বিজ্ঞানীদের মতবাদকে ভুল প্রমাণিত করে, যদিও পরবর্তীতে ডারউইনের মতবাদ অনেকগুলো সীমাবদ্ধতা বা অনেকগুলো বৈজ্ঞানিক ভিত্তিকে ব্যাখ্যা করতে অক্ষম হয়। এজন্য এর স্বীকার্যতার পাশাপাশি সীমাবদ্ধতাও আলোচনার একটি বিষয়, যেটা আমরা শেষের দিকে আলোচনা করব অবশ্যই। ডারউইনের যে লাইফ হিস্ট্রিটা ইন্টারমিডিয়েটের বইগুলোতে দেওয়া আছে, বিবর্তন নিয়ে পড়াশোনা করতে হলে বা বিবর্তন সম্পর্কে ইন্টারমিডিয়েটের একজন স্টুডেন্টের এই বেসিক তথ্যগুলো জানা দরকার। যে বিবর্তনের জন্য অবদান রেখেছেন ডারউইন, তার সম্পর্কিত এই তথ্যগুলো এমসিকিউ এর জন্য কিছুটা হলেও গুরুত্বপূর্ণ। প্রধানত বিশ্লেষণের জন্য আমরা যেটা নিয়ে ডিটেল কথা বলবো সেটা হচ্ছে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব। এই প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, যেটার মাধ্যমে বিবর্তনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়। প্রাকৃতিক নির্বাচন এর যে তত্ত্ব থিওরি, যেটা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে বর্ণনা করা হলো, সেটা 6টা শিরোনামের উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল। প্রথমটা ছিল বংশবৃদ্ধির হার উচ্চ, বা একটি প্রজাতির প্রজনন ক্ষমতা অনেক বেশি, ইনফিনিটি, এরকমভাবে তারা প্রকাশ করে। সেকেন্ড হচ্ছে পরিবেশে বা একটা বাস্তু সংস্থানে খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতা থাকবে এবং সেখানে জীবন সংগ্রাম থাকবে। বিভিন্ন সম্পদের বন্টনের জন্য বা ভোগ করার জন্য একজন আরেকজনের সাথে সংগ্রামে লিপ্ত হবে, এবং সব প্রজাতির মাঝে যে ভিন্নতা বা একই প্রজাতির মাঝে যে ভিন্নতা, সেটাকে পরিবৃত্তির অসীম ক্ষমতা নামে প্রকাশ করা হয়। বিভিন্ন পরিবেশীয় উপাদান এবং আন্তঃসংগ্রাম বা অন্তঃসংগ্রামের ফলে যে শক্তিশালী সেই টিকে থাকবে, যেটাকে যোগ্যতমের জয় অথবা ইংলিশে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলা হয়, এবং ওই যোগ্য ব্যক্তি প্রকৃতির বিভিন্ন নির্বাচনে
যোগ্য হওয়ার জন্য প্রকৃতিতে সে টিকে থাকবে, বিলুপ্ত হবে না, যেটাকে প্রাকৃতিক নির্বাচন বলে। আসলেই সে এই প্রকৃতিতে থাকার যোগ্য কিনা সেটা ফাইনালি সিলেক্ট করবে প্রাকৃতিক বিভিন্ন প্রভাবক। তো এই 6টা শিরোনামকে আরও 3টা রেজাল্ট বা সিদ্ধান্তের আলোকে বর্ণনা করা যেতে পারে। প্রথম 2টিকে আমরা জীবন সংগ্রাম বলি, পরের 2টিকে আমরা বলি যোগ্যতমের জয়, এবং শেষের 2টিকে আমরা বলবো নতুন প্রজাতির উৎপত্তি। অর্থাৎ নতুন প্রজাতি বলতে আমরা বুঝি যে প্রজাতিকরণ, একটি প্রজাতি থেকে আরেকটি প্রজাতির কিভাবে উৎপত্তি ঘটতে পারে সেই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা যদি প্রথম পয়েন্টটাকে নিয়ে আলোচনা করি, বংশবৃদ্ধির হার উচ্চ। আমরা জানি যে প্রকৃতিতে সাধারণত যে সকল জীব থাকে যাদের প্যারেন্টাল করার ক্ষমতা যত কম, তাদের প্রজনন ক্ষমতাও তত বেশি এবং তারা তত বেশি বংশধর পৃথিবীতে আনার চেষ্টা করে। যেমন একটি তেলাপিয়া মাছ কয়েক লক্ষ ডিম পাড়তে পারে, কিন্তু বিভিন্ন প্রভাবকের কারণে, বিভিন্ন নিয়ামকের কারণে হয়তোবা কয়েক লক্ষ ডিম থেকে কয়েকটি পূর্ণাঙ্গ তেলাপিয়া মাছ ওই নদীতে, ওই পুকুরে বা ওই জলাশয়ে টিকে থাকে। কিন্তু ওই মা মাছের বংশবৃদ্ধির হার কিন্তু অনেক বেশি ছিল। যদি সে কয়েক লক্ষ ডিম না পারত, তবে তার প্রজাতির সংখ্যা অনেক আগেই বিলুপ্ত হয়ে যেত, কারণ ওই মায়ের ওই অপত্য সন্তানের টেক কেয়ার করার বা প্যারেন্টাল কেয়ারের ক্ষমতাটা খুবই কম। যেহেতু ডারউইন ম্যালথাসের তত্ত্বকে তার থিওরির মাঝে স্থান দিয়েছিলেন এবং তিনি বিশ্বাস করতেন, অর্থাৎ ম্যালথাস যেটা বলে গিয়েছিল যে জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে এবং খাদ্য বাড়বে গাণিতিক হারে। অর্থাৎ জনসংখ্যা যদি 2, 4, 8, 16, 32 এইভাবে বাড়ে, তাহলে খাদ্য বাড়বে 1, 2, 3, 4 এই হারে। তাহলে পৃথিবীতে সবসময় জনসংখ্যার আধিক্য থাকবে বেশি আর খাদ্যের ঘাটতি থাকবে। সুতরাং এই যে বংশবৃদ্ধির হার উচ্চ, সেই সময়ে ম্যালথাসের তত্ত্ব থেকে ধার করা একটি আইডিয়া ছিল, যেটি উনি বায়োলজিতে বা বিবর্তনে প্রয়োগ করেন। এটা একটা সুন্দর বা সেই সময়ের বৈজ্ঞানিক পদ্ধতির অ্যাপ্লিকেশন, বিশেষ করে বিবর্তনে এটা একটা অনন্য উদাহরণ হয়েছিল। কিন্তু বংশবৃদ্ধি হার উচ্চ হলে হবে কি, 2 নম্বর পয়েন্টে আমরা সেটাকে ব্যাখ্যা করতে পারি। প্রকৃতিতে কিন্তু খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতা আছে। এই কারণে উচ্চ বংশবৃদ্ধির হার হওয়া সত্ত্বেও তার পরিমাণ, ওই অপত্য বংশধরের পরিমাণ এই খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতার কারণেই লিমিটেড হয়ে যায়। অনেক ডিম নষ্ট হয়ে যাবে, খাবার পাবে না, পর্যাপ্ত জায়গা পাবে না, অক্সিজেন পাবে না, বেড়ে ওঠা সম্ভব না। এই কারণে প্রকৃতি ঠিক করে দিচ্ছে যে কতটা এই পরিবেশ ধারণ করতে পারবে বা ওই জলাশয় তেলাপিয়ার কতটা মাছকে ধারণ করতে সক্ষম। এখন ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেল, তারা সংগ্রামে লিপ্ত হবে। আমি উদাহরণ হিসাবে তেলাপিয়া মাছের কথা বলেছি। তেলাপিয়ার যতগুলো ডিম খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতা সত্ত্বেও রেণুপোনা বা ধানীপোনা দিয়েছে, তারা এখন নিজেদের মধ্যে খাদ্য প্রজননের জন্য ক্ষেত্র, অক্সিজেন সহ যে কোনো সম্পদের জন্য, যেটা টিকে থাকার জন্য পরিবেশে যথেষ্ট বা দরকারি, সেগুলোর জন্য নিজেরা সংগ্রাম করবে। এটাকে আমরা বলতে পারি অন্তঃপ্রজাতিগত সংগ্রাম, অর্থাৎ ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল। একই প্রজাতির মধ্যে যদি এই সংগ্রামটা হয়, ওই সংগ্রামে যারা টিকে থাকবে তারাই কিন্তু প্রকৃতিতে থাকার জন্য যোগ্য। যদি ওই সংগ্রামে টিকতে না পারে, তবে ওই প্রজাতির সাথে কম্পিটিশনে টিকতে যদি না পারে, তাহলে অনেক সদস্য আছে তারা পরিবেশ থেকে হারিয়ে যাবে বা মারা যাবে। আবার শুধু নিজেদের মধ্যে সংগ্রামটা সীমাবদ্ধ থাকে না, তেলাপিয়া মাছের সাথে ইলিশ মাছ, তেলাপিয়া মাছের সাথে ব্যাঙ, তেলাপিয়া মাছের সাথে অন্যান্য সরীসৃপ যারা পানিতে বাস করে তাদেরও সংগ্রাম হবে। অর্থাৎ দুইটি ভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম হয় সেটাকে আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে পারি, ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। তাহলে এই যে সংগ্রাম, এই সংগ্রামের মাধ্যমে নিজেকে কিন্তু যোগ্য হিসাবে প্রমাণ করতে হবে, না হলে সে মারা যাবে। নিজেদের সাথে
এবং অপরের সাথে সংগ্রাম করলেই হবে না, প্রকৃতির সাথেও সংগ্রাম হবে। সেটাকে আমরা বলতে পারি এনভায়রনমেন্টাল স্ট্রাগল। বিভিন্ন শৈত্যপ্রবাহ হতে পারে, তুষারপাত হতে পারে, খরা হতে পারে, বন্যা হতে পারে, প্লাবন হতে পারে। এই জায়গাগুলো অর্থাৎ এই প্রাকৃতিক সংগ্রামগুলো, প্রাকৃতিক দুর্যোগগুলোকে মোকাবেলা করতে হবে। তাহলে সংগ্রাম মানে এই 3 ধরনের সংগ্রামকে এখানে ব্যাখ্যা করা যেতে পারে। প্রাকৃতিক কারণে অনেক আর্দ্রতা, অনেক রোদ, পানি শুকায় গিয়েছে, তাহলে সেখানে তেলাপিয়া মাছের সংখ্যা আরও কমে যাবে, কয়েক লক্ষ থেকে এখন কয়েক হাজারে চলে আসবে। আস্তে আস্তে কিন্তু পরিবেশ যতটা ধারণ করতে পারে ততগুলো সদস্যই টিকে থাকবে, আর বাকিগুলো কিন্তু পরিবেশ থেকে, যেহেতু সংগ্রামে তারা টিকে থাকতে পারেনি, যুদ্ধে তারা টিকে থাকতে পারেনি, আস্তে আস্তে তাদের সংখ্যাটা কমতেই থাকবে, কমতেই থাকবে। পরের যে পয়েন্টটি বললেন, পোকরণের উপস্থিতি অর্থাৎ ভ্যারিয়েশন, এইটাই হচ্ছে ডাইভার্সিটি। আমরা একই প্রজাতির সদস্য হওয়া সত্ত্বেও আমাদের মাঝে যে ভিন্নতা আছে, আবার আমাদের সাথে অন্য প্রজাতির যে এক্সটার্নাল ফিচারের যে ভিন্নতা আছে, এই ভিন্নতাগুলোয় যখন অনেক বেশি পরিমাণ হয়ে যাবে তখনই একটি প্রজাতি থেকে নতুন প্রজাতির উৎপত্তি ঘটবে। এই পোকরণের উপস্থিতি নতুন প্রজাতিকরণের একটি বড় হাতিয়ার। হাজার হাজার লক্ষ লক্ষ বছর ব্যবধানে এই প্রজাতিকরণ প্রক্রিয়াটি চলমান থাকে এবং এটার জন্য অনেক সময়ের দরকার। সাধারণত বিভিন্ন পরিবেশীয় উপাদানের পার্থক্যের কারণে, প্রজননের একটি নির্দিষ্ট সীমাবদ্ধতার কারণে, অথবা প্রজননের ক্রোমোজোমের যে বিনিময় সেটা অনেক বড় পরিসরে হওয়ার কারণে এই ভিন্নতাগুলো তৈরি হতে থাকে এবং এই ভিন্নতাগুলো খুবই ধীরে ধীরে হয় এবং এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে সঞ্চারিত হতে থাকে এবং জমা হতে থাকে। এক সময় এটা যখন দৃশ্যমান হয়, ব্যাপক আকারে হয়, আস্তে আস্তে পরিবর্তনটা বড় আকারে প্রকাশিত হয়, তখনই আমরা নতুন একটি প্রজাতি পেয়ে যাই। সুতরাং ডারউইনের তত্ত্ব এই পোকরণের উপস্থিতির মাধ্যমে নতুন প্রজাতিকরণের ব্যাখ্যা দান করে, যেটা সেই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিল, এই 4 নম্বর পয়েন্ট, এবং এটার মাধ্যমে প্রজাতিকরণের একটি ব্যাখ্যা প্রদান করেন ডারউইন। তারপরে উনি যেটা বলেন যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, অর্থাৎ অন্তঃপ্রজাতিক, আন্তঃপ্রজাতিক, পরিবেশীয় সংগ্রাম, খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতা, এই জায়গাগুলো কিন্তু নিজেকে প্রমাণ করতে হচ্ছে। তাহলে যদি কেউ নিজেকে প্রমাণ করতে পারে তবে তাকে বিজয়ী বলে ঘোষণা করতে হবে, অর্থাৎ সে তখন যোগ্য, আর যে যোগ্য সেই টিকে থাকবে। এটাকে বলল যোগ্যতমের জয়, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। যদি সে যোগ্য না হয় তাহলে পৃথিবী থেকে হারিয়ে যাবে। যেমন আমরা মোনোট্রিমেটার কথা বলতে পারি, হংসচঞ্চু প্লাটিপাসের কথা বলতে পারি, বইতে অন্য একটা দেওয়া আছে। তারা পৃথিবীর এই বিভিন্ন নিয়ামকের সাথে অন্তঃপ্রজাতিক, আন্তঃপ্রজাতিক, পরিবেশীয় উপাদান, খাদ্য, বাসস্থান, এই সকল জায়গা থেকে নিজের অবস্থানকে শক্তভাবে ধরে রাখতে পারেনি। এই সংগ্রামগুলোতে তারা টিকে থাকতে পারেনি, এই জন্য তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ডাইনোসর অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। তাহলে আমরা শুধু বডি সাইজ দেখে অথবা তার খাদ্য অভ্যাস দেখে বা কয়েকটা কোয়ালিটি দেখে, কয়েকটা গুণ দেখে আমরা বলে দিতে পারবো না যে সে প্রকৃতিতে টিকে থাকার যোগ্য। ডাইনোসর এবং তেলাপোকা হয়তো বা সমসাময়িক যুগেরই প্রাণী। তেলাপোকা ঠিকই টিকে আছে, একটি নগণ্য প্রাণী, একটি অর্থনৈতিক গুণ নেই যার, বা আমরা এইভাবে চিন্তা করতে পারি আসলে এই প্রাণীটা নিয়ে আমাদের অত বেশি গবেষণা বা অত বেশি আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত না, বাট ওই প্রাণীটা কিন্তু টিকে আছে। কিন্তু এত বিশাল দেহের প্রাণী, সরীসৃপের যুগে যাদের সব থেকে যোগ্যতম প্রাণী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, যাদের ভ্যারিয়েশন ছিল অনেক বেশি, অনেক প্রজাতি ছিল, অনেক জাত ছিল, বাট তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কারণ তারা হয়তো বা একটা সময়
জীবন সংগ্রামে তারা টিকে ছিল, জীবন সংগ্রামে তারা খুব ভালো অবস্থানে ছিল, অনেক সুবিধা পেয়েছে প্রকৃতির কাছ থেকে, তাদের অভিযোজনী ক্ষমতা অনেক বেশি ছিল, কিন্তু পরিবেশ চেঞ্জ হওয়ার সাথে সাথে বাকিগুলোর সাথে তারা আর নিজেদের মানিয়ে নিতে পারেনি, যার ফলে পৃথিবী থেকে তারা বিলুপ্ত হয়ে গেছে। ডারউইনের তত্ত্ব বলতে যে শিরোনামটাকে বোঝানো হয় সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস। প্রাকৃতিক নির্বাচন বলতে বোঝানো হচ্ছে যে সুবিধাজনক পরিবৃত্তিধারী জীব পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় বেশি হারে বংশবিস্তার করে এবং পরিবেশ থেকে বেশি পরিমাণ সুবিধা ভোগ করে, এই জন্য তাদের সংখ্যা বেশি হতে থাকে এবং তারা ওই জায়গাতে আধিপত্য লাভ করে, ফোকাল স্পিসিস হিসেবে দেখা দেয়। যেমন মানুষের কথায় আমরা বলতে পারি, আমরা জীবন সংগ্রামে খুব ভালোভাবে টিকে আছি, আমরা আমাদের খাদ্য বাসস্থানের জন্য অন্যকে ব্যবহার করতে পারছি, সকল জায়গা থেকে আমরা সব থেকে বেশি সুবিধা পাচ্ছি এবং আমাদের অভিযোজন ক্ষমতা অনেক বেশি, সেটা প্রাকৃতিকভাবে হোক অথবা কৃত্রিমভাবেই হোক, আমরা প্রকৃতির উপাদানগুলোকে আমাদের বশে আনতে পেরেছি। এই কারণে আমরা যোগ্য, এই কারণে আমাদের সংখ্যা পৃথিবীতে বাড়ছে, এই কারণে আমরা শ্রেষ্ঠ, এই কারণে আমরা পৃথিবীতে আধিপত্য বিস্তার করছি। সুতরাং এই প্রাকৃতিক নির্বাচন, এই পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ এবং এটার মাধ্যমে প্রজাতির উৎপত্তিকেও ব্যাখ্যা করা যায়। আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম ডারউইনবাদের কিছু সমালোচনা আছে, তার স্বীকৃতি দেওয়ার মতো অনেক জায়গা সে রেখেছে ডারউইন, যেমন নতুন উৎপত্তি, প্রজাতিগুলো যে একই রকম হয় না, তাদের মাঝে যে প্রকরণ আছে, ডাইভার্সিটি আছে, আবার অভিযোজনে ব্যর্থ হয়ে যে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে তারও উদাহরণ আছে। এবং বিবর্তন ব্যাখ্যা প্রসঙ্গে আজ পর্যন্ত যেসব প্রমাণ পাওয়া গেছে তা কিন্তু ডারউইনবাদের যে ব্যাখ্যা তার সাথে মিলে যায়। সুতরাং এইগুলো হচ্ছে তার সফলতার দিক, কিন্তু কিছু দুর্বল দিকও ছিল, অযৌক্তিক দিকও ছিল। যেমন কিভাবে উপযুক্ত প্রকরণটা তৈরি হয় সেটা ব্যাখ্যা করতে পারেননি ডারউইন, নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি বা রুডিমেন্টারি অর্গানের ব্যাখ্যা দিতে পারেননি, এবং যে সকল প্রকরণ তৈরি হচ্ছে সেই পরিবৃত্তিকে বংশগত বলে মনে করতেন ডারউইন, কিন্তু আমরা জানি যে সকল পরিবর্তন জননকোষের মাধ্যমে অপত্য বংশধরে সঞ্চারিত হয় না। সো এইগুলো ছিল তার সমালোচনার ক্ষেত্রে দুর্বল দিকগুলো। বাট ডারউইনবাদ তারপরও স্টুডেন্টদেরকে পড়ানো হয় এই কারণে যে ডারউইনবাদ এই সফলতা এবং দুর্বলতা যে পয়েন্টগুলো আমাদেরকে দিয়েছে, এইগুলো আমাদের মূলত পরবর্তী গবেষণার মাধ্যমে আমরা যখন ক্রোমোজোম, জিন, ডিএনএ এগুলো জানতে পারলাম, সেগুলো দিয়ে আরও ভালোভাবে আমরা মূল্যায়ন করতে পারি, ব্যাখ্যা করতে পারি, বিজ্ঞানের আরও চিন্তা করার সুযোগ পেয়েছি। এই জন্য কিন্তু ডারউইনের তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট পরবর্তীতে দেখা গেছে যে 150 বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরে ভাইজম্যান এবং তার কিছু অনুসারীরা মিলে ডারউইনকে নতুনভাবে সাজিয়েছে, যেটাকে আমরা নিও ডারউইনিজম বলতে পারি বা নব্য ডারউইনবাদ বলতে পারি। সুতরাং এই ক্রোমোজোম, ডিএনএ বা বিভিন্ন রেপ্লিকেশন প্রসেস, সেন্ট্রাল ডগমা বায়োলজির, একইভাবে জেনেটিক কোড, এই জাতীয় আপডেট বংশগতীয় তথ্য উপস্থাপন হওয়ার পরে ডারউইনের নতুন তত্ত্বটি আবির্ভাব ঘটে এবং সেখানে বলা হয় যে বংশানুক্রমিকভাবে ওই তথ্যগুলোই পিতামাতা থেকে সন্তানের দেহে যেতে পারে যেগুলো জার্ম প্লাজমের পরিবর্তন ঘটাতে পারে। অর্থাৎ জননকোষে যে ফ্লুইড থাকে, জননকোষে যে রস থাকে, সেটাকে বলা হয় জার্ম প্লাজম, আর বাকি কোষে যে রসটা থাকে বা যে বংশগত উপাদান থাকে সেটাকে বলা হয় সোমাটোপ্লাজম। তাহলে সোমাটোপ্লাজমে যদি কোনো পরিবর্তন হয়, ওই পরিবর্তনটা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে সঞ্চারিত হয় না, সঞ্চারিত হয় শুধুমাত্র জার্ম প্লাজমে যে পরিবর্তন হয় সেটাই। এটা পরীক্ষা করে তারা দেখেছে এই ইঁদুরের লেজ কেটে দিয়ে
লেজ যতই কাটা যাক, যেহেতু কোনো জার্মপ্লাজমে পরিবর্তন হচ্ছে না, এই জন্য পরবর্তী বংশধরে ইঁদুরের লেজ কাটা অবস্থায় কখনোই পাওয়া যাবে না। এই জাতীয় তথ্যগুলো দেওয়া আছে এবং তার উপর ভিত্তি করে তারা কতগুলো ফাইন্ডিংস পায়, এইরকম 5টা ফাইন্ডিংস পায়, যেটা নব্য ডারউইনবাদের মেন পয়েন্ট বা আউটপুটও আমরা বলতে পারি, যেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করলাম। সুতরাং ডারউইন এবং ল্যামার্ক বিবর্তনবাদের পথিকৃৎ এবং তারা যে মতবাদ দেয় তার কিছু কিছু পরিত্যক্ত বিষয় আছে, আদৃত বিষয় আছে। এজন্য ডারউইনবাদ একটি গবেষণার বস্তু এবং বিবর্তনকে একবারে শুরু থেকে বুঝতে হলে ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ একজনের বিবর্তন সম্পর্কে প্রাথমিক জ্ঞানটাকে আরও সুদৃঢ় করে এবং সত্যটা জানতে বা বংশগতীয় ধারাকে, প্রজাতিকরণকে, অভিযোজনের সাথে বিবর্তনের পার্থক্যকে বুঝতে আরও বেশি সহায়তা করে। আশা করছি পরীক্ষার জন্য আমরা বিশ্লেষণধর্মী প্রশ্নের অ্যান্সার করার জন্য এই জায়গাটা প্রিপারেশন নিয়ে নিব এবং পরীক্ষাতে ভালো করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ।